আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক, আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় পাইলসের চিকিৎসা ও করণীয়। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার হালদার কুমার গোলাপ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। ডাক্তার হালদার কুমার গোলাপ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ। আমরা আজ এমন একটা রোগ নিয়ে কথা বলবো যে বিষয়ে কথা বলতে বা চিকিৎসকের কাছে যেতেও হচ্ছে রোগীরা সংকোচ বোধ করেন। তো আমরা আজ কথা বলবো পাইলস নিয়ে, যেমনটা বলছিলাম। তো একটু শুরু করতে চাই প্রথমে যে পাইলস আসলে কি এবং এই রোগের লক্ষণগুলো কি কি থাকছে। খুবই সুন্দর একটা প্রশ্ন। পাইলস জানে না এমন কেউ বাংলাদেশে নাই, পাইলস সম্পর্কে জানে না। সাধারণত পায়খানার রাস্তা দিয়ে যদি রক্ত পড়ে তাহলে সবাই ধরে নেয় যে এটা পাইলস হয়েছে, কিন্তু পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়াটা পাইলসের অন্যতম লক্ষণ হলেও শুধু রক্ত গেলেই যে এটা পাইলস হবে সেটা না। পাইলসের আরও অনেক কিছু লক্ষণ থাকে গ্রেডিং অনুযায়ী। সাধারণত আমাদের সাধারণ মানুষ যারা আছে তারা পায়খানা রাস্তায় রক্ত গেলেই মনে করে এটাকে পাইলস। আচ্ছা, তো রক্ত পড়লে আসলে পাইলস হয়েছে এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তো আর কি কি লক্ষণ প্রকাশ পায় যে তাহলে ধরে নিব আসলে এটাকে পাইলস বলা হয়? কারণ পাইলসের লক্ষণ, অ্যানাল ফিশারের লক্ষণ এগুলো কিন্তু প্রায় অনেকটাই কাছাকাছি থাকে এবং এটাতে একটা কনফিউশনও কিন্তু থাকে। তো একটু আপনার কাছে পরিষ্কার করে জানতে চাই যে স্পেসিফিকলি পাইলসের লক্ষণগুলো কোনগুলো? আচ্ছা, ফিশার যেটা আপনি বললেন, ফিশারটা হচ্ছে একটা পেইনফুল অ্যানাল কন্ডিশন, মানে সেখানে ব্যথা হয়। পায়খানা করার সময় রোগী প্রচণ্ড ব্যথা ফিল করে। আর পাইলসের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যথা থাকে না, পেইনলেস পার রেক্টাল ব্লিডিং, ফার্স্ট সিমটম অফ হেমোরয়েড। মানে আমাদের মেডিকেল সায়েন্সে এটাকে বলা হয় হেমোরয়েড, বাট সাধারণ লেমেন টার্মে এটাকে পাইলস বলা হয় আর কি। তেমন একটা ব্যথা কিন্তু দেখা যায় না। আরও কিছু থাকে, যেটা হচ্ছে আপনার বালজিং থাকে, সোয়েলিং থাকে। এটা হচ্ছে গ্রেড অনুযায়ী আপনার এই সোয়েলিংটা এমন হতে পারে যে আপনার পায়খানা করার সময় বের হয়ে আসতেছে, আবার সেটা ভিতরে চলে যায়, অ্যানাল কুশন যেগুলো থাকে আর কি। আর ওখানে ব্লাড ভেসেলের অসুখ, তো এটা ব্লাড ভেসেল টর্চুয়াস ডায়ালেট হয়ে কুশনটা ফুলে যাবে। ফুলে যে তাহলে এই হচ্ছে পাইলস হলে কি কি লক্ষণ দেখা গেল এটা বললেন। আপনি কিছু পাইলসের গ্রেডিং নিয়ে কথা বলছিলেন, তাহলে একটু জেনে নিই পাইলস আসলে কত প্রকারের রয়েছে। আচ্ছা, পাইলসের গ্রেডিংটা হচ্ছে পাইলসের কন্ডিশন অনুযায়ী, মানে হেমোরয়েডটা ওটাই, বাট সেটা হচ্ছে 4টা গ্রেডিং থাকে আর কি। তো ফার্স্ট ডিগ্রি যেটা সেটা হচ্ছে অনলি ব্লিডিং। সেকেন্ড ডিগ্রি সেটা হচ্ছে ব্লিডিং সাথে হচ্ছে সোয়েলিংটা থাকবে, মানে ফোলা থাকবে আর কি। এই ফোলাটা আবার কমে যাবে, ভিতরে চলে যাবে। থার্ড ডিগ্রিটা যেটা হচ্ছে আপনার ফোলাটা মানে যেটা বাইরে বেরিয়ে চলে আসবে, ওইটা অটোমেটিক যাবে না, সেটা ম্যানুয়ালি হাত দিয়ে ভিতরে পুশ করতে হবে। আর ফোর্থ ডিগ্রি সেটা পুরো বালজিং, ওইটা আর কখনো ভিতরে যাবে না। আচ্ছা, এই তো গেল আমাদের পাইলসের প্রকারভেদের ব্যাপারে আমরা শুনলাম। তো পাইলস হলে কিন্তু হচ্ছে যেটা বলছিলাম প্রথমে, যে আসলে মানুষ সংকোচ বোধ করে, চিকিৎসকের কাছে যেতে চায় না। তো আপনার কাছে যখন রোগীরা আসে, কোন পর্যায়ে সবচেয়ে বেশি রোগীরা আপনার কাছে আসে, যেহেতু শুরুর অবস্থা তারা আসতে চায় না? না, এটা তো প্রথমে বলছেন যে আমাদের কনজারভেটিভ কান্ট্রি, আর এটা ইউজুয়ালি ফিমেলদের বেশি হয়। তো সেই ক্ষেত্রে তো আমরা তো পাই না, এবং ইভেন আমরা থার্ড ডিগ্রির আগে তো ইউজুয়ালি পাই না। আর এমন হয়েছে দেখা গেছে যে আমাদের অনেক ঘুরে, মানে অনেক জায়গায় ঘুরে মেল ট্রিটমেন্ট করে। আমি রিসেন্ট গত সপ্তাহে একটা ওটি করলাম এক বাড়িতে, ওখানে ইনজেকশন দিয়ে তারপরে খারাপ হয়ে গেছে, তারপরে আমার কাছে আসছে। তো আমরা ইউজুয়ালি নেইভ কেসগুলো পাই না। হচ্ছে নেইভ কেস বা প্রথম অবস্থায় রোগীরা আপনার কাছে আসেন না। তবে এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তিনি এই বিষয়ে আমাদের সাথে কথা বলবেন, একটু ওনার কাছে যেতে চাই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়াসিম, আমি চুয়াডাঙ্গা থেকে ফোন দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম ওয়াসিম, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার মানে পায়খানার দ্বারে কিছু গোটা গোটা ভাব হয়েছে, কিন্তু অতিরিক্ত জ্বালা পোড়া, মাঝে মাঝে রক্ত আসে। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? হ্যাঁ, প্রশ্ন আছে। আপনার রক্তটা কি ফোঁটা ফোঁটা পড়ে? একদম গরু যখন জবাই করে দেহ 30 ভিতরের মতো। আচ্ছা আচ্ছা, পায়খানার আগে পড়ে না পরে পড়ে? মানে পায়খানার পরে পরে। ব্যথা আছে? পায়খানা করার সময় ব্যথা হয়? পায়খানা, হ্যাঁ, প্রচন্ড জ্বালা পোড়া করে, কিন্তু এখন ধরেন আমি মানে বসতেও পারি না এত। আচ্ছা, হ্যাঁ, ওনারটা হচ্ছে পোলাপসড হয়ে গেছে। হ্যাঁ, পোলাপস থ্রম্বোসড হেমোরয়েড। হ্যাঁ, আর
কম্বিনেশনে অ্যানাল ফিশার এবং পাইলস একসাথেও থাকতে পারে। আর ইচিং হয়, পাইলসের আর একটা সিমটমের মধ্যে ইচিং থাকে, তাহলে ওনার সম্ভবত ইচিংটা আছে। আর প্রোলাপস থ্রম্ব হয়ে যাওয়ার পরে আর এটা যে ফ্লাশ যেটা ব্লাড যেটা পড়ে ফিনকি দিয়ে, আমাদের দেশের রুগীরা এটা অহরই আমাদেরকে বলে যে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। ইভেন পাইলসের জন্য বা হিমোরয়েডের জন্য এনিমিকও হয়ে যায়, মানে দেখা গেছে আমরা রক্তশূন্যতা যে 6-7 পর্যন্ত হিমোগ্লোবিন চলে গেছে। তো তখন দেখা গেলো ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন, মানে আমাদের এমনও রোগী আছে যে আমরা অপারেশনে যাওয়ার আগে 2-3 ব্যাগ ব্লাড দিয়ে নিয়েছি। উনাকে আপনি কি পরামর্শ দিবেন, উনার এখন কি করণীয়? আপনার করণীয়, আপনি ইমিডিয়েটলি আপনার নিকটস্থ সার্জনের কাছে যাবেন, যে ডিআরই বলে, মানে পায়খানার রাস্তা দেখে উনি স্টেজিং অনুযায়ী উনি আপনাকে ট্রিটমেন্ট দিবে। অবশ্যই ওনার ট্রিটমেন্টটা ইমিডিয়েটলি নিতে হবে। দ্রুত হচ্ছে না, ট্রিটমেন্টের দরকার আছে, যেহেতু রক্ত পড়ছে উনি বলেছেন, এবং হচ্ছে রক্তটা যেমন আপনি বললেন ফিনকি দিয়ে পড়ে, আমরা যে সাধারণ ভাষায় যেভাবে আমাদের দর্শকরা বলে থাকেন, তো এটা আসলে কোনোভাবেই হচ্ছে সহজ কোনো বিষয় না, একটা বিপজ্জনক সংকেত। অবশ্যই একজন হচ্ছে সার্জনের কাছে যেতে হবে। ডাক্তার গোলাপ, আমরা হচ্ছে কথা বলছিলাম এতক্ষণ পাইলসের সমস্যাগুলো নিয়ে, এবং একজন আমাদের দর্শকদের যুক্ত হয়েছিলেন, তিনি যে সমস্যাটা জানাচ্ছিলেন যে ফিনকি দিয়ে রক্ত পড়ে। আসলে রক্ত পড়াটা এত বিপজ্জনক কেন, এটা একটু জানতে চাই। আচ্ছা, রক্ত পড়াটা তো অবশ্যই বিপজ্জনক, কারণ রক্তটা কোথায় যাচ্ছে? আমাদের হার্টে যাচ্ছে, হার্ট থেকে রিসাইক্লিং হয়ে বডিতে যাচ্ছে, আবার বডি থেকে হার্টে যাচ্ছে। অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে পেরিফেরিতে, আবার ডিঅক্সিজেনেটেড ব্লাড বডিতে যাচ্ছে। তা এই ব্লাডটা যদি বের হয়ে যায় তাহলে তো রক্তশূন্যতা দেখা দিবে, আর রক্তশূন্যতা দেখা দিলে তো রক্তশূন্যতাজনিত যে এই সমস্যাগুলো সিভিয়ার পর্যায়ে হার্ট ফেলিওর পর্যন্ত হয়ে যাবে। এই পাইলস থেকে কিন্তু হার্ট ফেলিওর পর্যন্ত হয়ে যেতে পারে। আচ্ছা, পাইলস যখন হয় তখন আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে সার্জনদের কাছে গেলে বা ল্যাপ্রোস্কোপিক সার্জনদের কাছে গেলে তারা অপারেশনটা করে দিবেন। তো পাইলস হলে কি অপারেশন করতে হয়? না, এমন তো কোনো, আসলে সার্জন সম্পর্কে মানুষের ভয়টা থাকে যে সার্জারি ডাক্তার গেলে হয়তো অপারেশন করে দিবে, কিন্তু আসলে না। প্রতিটা রোগেরই কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, দেন সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে পাইলস যেটা, এটা তো আমাদের যে কনস্টিপেশনের থেকে আমরা প্রথমে কিছু আমরা ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করতে বলি, দেন কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, দেন হচ্ছে আমরা কিছু মেডিকেশন দিই, দেন তারপর আমরা অপারেশন করি। কিন্তু আমাদের কাছে যদি প্রথমেই যদি 3rd ডিগ্রি 4th ডিগ্রিতে চলে আসে, তো সেই ক্ষেত্রে তো আর কিছু করার থাকে না, তখন তো অপারেশন দিকে যেতেই হয়। আচ্ছা, যেটা আপনি বলছিলেন যে পাইলস আসলে কিভাবে হয়, তো পাইলসের কারণগুলো একটু আপনার কাছে জেনে নেই। পাইলস কি কারণে আসলে হয়? মেইনলি হচ্ছে আপনার ওখানে অ্যানাল কুশন থাকে, হ্যাঁ, 3, 7, 11 পজিশনে। এখানে যে ব্লাড ভেসেলগুলো থাকে, এগুলো আমাদের হার্ড স্টুল যখন যায় তখন এখানে শেয়ারিং ফোর্স বলে আর কি, এইখানটা থেকে অবস্ট্রাকশনের পরে ওখানে ভেসেলগুলো ডায়ালেটেড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা চলে আসে, দেন ব্লিডিং, কোষ্ঠকাঠিন্য যদি হয় সেই এটা হচ্ছে ক্ষেত্রে মেইন কারণ আর কি। ডায়েটারি হ্যাবিট, ল্যাক ডায়েটারি কোষ্ঠকাঠিন্য যেহেতু হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে তাহলে এটার ম্যানেজমেন্টটা আসলে কি হবে, কি মানে আপনার পরামর্শটা কি থাকবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয়? ফাইবার জাতীয় খাবারটা খেতে হবে, মানে আমাদের শাকসবজি খেতে হবে, রেড মিটটা কম খেতে হবে। আর যদি এরকম ডায়েটারি হ্যাবিটের চেঞ্জ থাকে তাহলে ল্যাক্সেটিভ যেটাকে আমরা বলি, যে সচরাচর আমরা ইসবগুলির ভুসি খেয়ে পায়খানাটা নরম রাখা, রেগুলার বায়োল হ্যাবিট করা, নিয়মিত প্রচুর পরিমাণে পানি খাওয়া, এগুলো আর কি। আচ্ছা, বর্তমানে হচ্ছে পাইলসের সংখ্যা আপনারা কেমন দেখছেন, এবং এটার মূল কারণ বলে আপনার কাছে কি মনে হয় যে পাইলসের সংখ্যাগুলো বেড়ে যাওয়ার মূল কারণটা কি হতে পারে? ডায়েটারি হ্যাবিট, আমাদের যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড আমাদের লাইফস্টাইলে আমাদের তো অতটা মেনটেন করে চলা হয় না, সত্যি কথা যেটা, এটা একটা। আচ্ছা, তো আপনার কাছে আরেকটু জানতে চাই পাইলসের ব্যাপারে, যে পাইলস হলে আজীবন থাকবে এমনটা কিন্তু অনেকে ধারণা করে থাকেন, তো এটা আসলে কি কুসংস্কার নাকি বাস্তব যে পাইলস হলে একবার হলে সবসময় থাকবে? কেন আজীবন থাকবে? পাইলস হলে চিকিৎসা তো আছেই, চিকিৎসা করলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়া। কিছু রিকারেন্স রেট অবশ্যই আছে, রিকারেন্স রেট পাইলস আবার হতে পারে। ফিশার যেমন আপনি বললেন, ফিশারের রিকারেন্স রেট নাই, ফিশারের যে ট্রিটমেন্ট আমরা করে দিই এটা আর রিকার করার চান্স কম, কিন্তু হেমোরয়েড যেটা, এটা আবার রিকার করতে পারে, কিন্তু ভালো থাকবে পেশেন্ট, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা একটু চিকিৎসার ব্যাপারে জানতে চাই যে পাইলসের কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে? আচ্ছা, প্রথমে তো আমরা যেটা বললাম যে আমরা ডায়েটের হ্যাবিট চেঞ্জ করব, তার অ্যাডভাইস দেবো যে এভাবে চলেন। আচ্ছা, কিছু মেডিকেশন আছে ওখানে, এই যে ব্লাড যেটা যায় বললো, ব্লাড কমানোরও কিছু ওষুধ আছে ওখানে, আমার কিছু ডায়ালেটেড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, মানে কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিব। দেন দেওয়ার পরে তারপর আসবো আমরা সার্জারিতে। সার্জারিরও কিছু প্রকারভেদ আছে, ওই যে গ্রেডিং বললাম প্রথমে আপনাকে, ডিগ্রি যেটা, এই ডিগ্রি অনুযায়ী আমরা চিকিৎসাতে যাব। তো এখন লেটেস্ট যেটা আছে বলা হয় যে লেজার, দেন তার আগে যেটা ছিল লঙ্গ অপারেশন, মানে সাধারণ মানুষও জানে, এটার নাম হচ্ছে স্ট্যাপেল হেমারোডোপেক্সি, মানে আমরা কাটাছেঁড়া না করে আমরা একটা মেশিনের মাধ্যমে
আমরা ভিতর থেকে এটা অপারেশন করে নিয়ে আসি। আচ্ছা, অপারেশন হলো, ওষুধও খেলাম। আমাদের কাছে একজন ফেসবুকে প্রশ্ন করেছেন যে পাইলস হয়েছিল এবং 20 বছর পর্যন্ত পাইলসটা রয়েছে, তো আসলে কি কারণে হচ্ছে চিকিৎসার পরেও হচ্ছে পাইলস থেকে যেতে পারে? আচ্ছা, চিকিৎসার কারণে ওনার মনে হয় একটু ভ্রান্ত ধারণা। যদি উনি কোয়ালিফাইড সার্জনকে দিয়ে করিয়ে থাকেন, তাহলে আমরা যে কুশনটা তার অটোমেটিক আগে থেকে হয়ে আছে, এইটা ইনিশিয়ালি সাথে সাথে রিজলভ হবে না। এটা তো ব্লাড ভেসেলটা উপর থেকে যেটা আমরা বেঁধে দিয়ে আসি, সেটা আস্তে আস্তে পরে শ্রিঙ্কেজ করবে। আচ্ছা। এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে তার রিকারেন্স হতে পারে। দেখা গেল তার পরবর্তীতে তার ডায়েটারি হ্যাবিট, তার লো কমোড ইউজ করা, দেন এই জিনিসগুলো রয়ে আচ্ছা, গেছে। এই প্রশ্নটা একটু যুক্ত করতে চাচ্ছি এখানে, যে লো কমোড এবং হাই কমোডের সাথে পাইলসের কি সম্পর্ক আচ্ছা, আছে? সম্পর্ক আছে। শেয়ারিং ফোর্সটা আমাদের লো কমোডে বেশি প্রমিনেন্ট, এই জন্য হাই কমোড ইউজ করলে এটার ইয়েটা কম। তো যে কোনো কারণে তার যদি ডায়েট হ্যাবিট চেঞ্জ না হয়, তার প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো যদি থেকে যায়, দেন তার রিকারেন্স হতে পারে। এই জন্য উনি হয়তো মনে করছেন যে তার আবার রয়ে গেছে। রয়ে যাওয়ার কোয়ালিফাইড সার্জন দিয়ে করলে রয়ে যাওয়ার কথা না। এখন হচ্ছে পাইলসের কি কি লক্ষণ ছিল বা কি কি চিকিৎসা রয়েছে সেগুলো আপনি আমাদেরকে জানালেন। একটা বিষয় এখানে বলতে চাই যে পাইলস হলে সাধারণত দেখা যায় যে সার্জনরা বা ল্যাপ্রোস্কোপিক সার্জনরা কোলোনোস্কোপি দিয়ে রাখেন। তো কোলোনোস্কোপি নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে যে আসলে কোলোনোস্কোপি করবেন কিনা, করলে অনেক বেশি ব্যথা পাওয়া যায় কিনা, বা করার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। তো এই সবগুলো প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে আজকে একটু জানতে চাই। আচ্ছা, সুন্দর প্রশ্ন। কারণ কোলোনোস্কোপি অনেকের কাছে আতঙ্ক, যে না আমার পেটের ভিতরে ক্যামেরা ঢুকাই দিবে পায়খানার রাস্তা দিয়ে। তো এখন যত দিন যাচ্ছে আমাদের জিনিসগুলো সহজ হয়ে যাচ্ছে। আমাদের এখন আমরা সিডেটিভ দিয়ে, ইভেন অ্যানেস্থেশিয়া দিয়ে এগুলো করা হয়ে থাকে। আর কাদেরকে করব এটা একটা ফ্যাক্টর। সেটা হচ্ছে আমরা কেন করি কোলোনোস্কোপি, কোলোনোস্কোপির উদ্দেশ্যটা কি। কোলোনোস্কোপিটা হচ্ছে আমরা পায়খানার রাস্তা দিয়ে আমরা ক্যামেরাটা প্রবেশ করে আমাদের লার্জ কার্ড, যেটা ফুল কোলোনোস্কোপি, আমরা মানে ফুল যে বৃহদন্ত যেটাকে বলে, এইটা আমরা ক্যামেরা দিয়ে দেখে নিই যে ভিতরে এটার কোনো টিউমার বা গ্রোথ, আলসার এগুলো আছে কিনা। আচ্ছা। তো সেক্ষেত্রে আমাদের ইউজুয়ালি মানে ম্যালিগনেন্সি, মানে খারাপ কোনো কিছু আছে কিনা, ক্যান্সার আছে কিনা, ক্যান্সারের দিকে হচ্ছে যাচ্ছে কিনা। ইউজুয়ালি ক্যান্সারের বয়সটা তো একটু এল্ডারলি। তো দেখা গেল আমাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, এরকমভাবে আমাদেরকে একটা পেশেন্ট আসলো যেটা 20 বছর, 25 বছর, 22 বছর, 30 বছর, আর এছাড়া ক্যান্সারের আর কোনো লক্ষণ তার মধ্যে নাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি হেমোরয়েড ডায়াগনোসিস করে ফেলি আমাদের প্রোক্টোস্কোপি করে, এটা বেড সাইডে করা যায়, আমরা ছোটো ওটিতে নিজে করতে পারি, অ্যানেস্থেশিয়া দেওয়া লাগে না। তো এই প্রোক্টোস্কোপ করে যদি আমরা ডায়াগনোসিস করে ফেলি যে তার হেমোরয়েডটা আছে, দেন ইভেন আমরা সেক্ষেত্রে কোলোনোস্কোপিতে যাই না, আমরা প্রাইমারি ট্রিটমেন্টটা করে দিই। বাট যদি এটা আমাদের এল্ডারলি পেশেন্টের হয়, 60 বছর, 65 বছর, 70 বছর, তো সেক্ষেত্রে আমরা আরও অ্যাসোসিয়েটেড সিমটম যদি থাকে, দেন আমরা কোলোনোস্কোপি করি। তো সব পেশেন্টকে আমরা করব না, আমরা যদি ইন্ডিকেশন থাকে তাহলে করব। আচ্ছা, সেটা ডিপেন্ড করে আসলে হচ্ছে রোগীর যে লক্ষণগুলো আছে সেগুলো কেমন, বয়স কেমন, অনেকগুলো বিষয় কিন্তু এখানে কোলোনোস্কোপি নিয়ে আছে। আচ্ছা, এবার একটু আমরা হচ্ছে জানতে চাই আপনার কাছে যে কোলোনোস্কোপির করার পর আপনি যে কথাটা বলছিলেন যে আসলে ক্যান্সার আছে কিনা, টিউমার আছে কিনা, তো পাইলস থেকে ক্যান্সার এবং টিউমারটা আসলে কিভাবে হয়ে যায়? আচ্ছা আচ্ছা, পাইলস থেকে ক্যান্সার হয় না, বাট ক্যান্সার যদি আগে থাকে তাহলে সেইটার সিমটম আর পাইলসের সিমটম অনেকটা একরকম, লক্ষণগুলো আর কি। আচ্ছা। এই জন্য অনেকে মনে করে যে আমাদের ক্যান্সার হলো কিনা। তো এল্ডারলি পেশেন্টের পার রেক্টার ব্লিডিং যদি হয়, ফ্রেশ পার রেক্টার ব্লিডিং, তাহলে ডেফিনেটলি আমরা আগে ক্যান্সার চিন্তা করব। সেই ব্লিডিংটা কতদিন পর্যন্ত হলে? ক্যান্সার কতদিন, মানে হেমোরয়েড হলে সেটা অনেক দিন থাকে, অনেক আগে থেকে ছিল, আগে রক্ত গেছে, এই যে বললো ফিনকি দিয়ে রক্ত যাচ্ছে আর সোয়েলিং থাকবে। আবার যদি রেক্টাল ক্যান্সার হয়, অ্যানাল ক্যানালে ইনভলভ করে, তাহলে সেক্ষেত্রে ওক্ষেত্রেও বাইরে সোয়েলিং থাকবে। আচ্ছা। তো ক্যান্সার যেহেতু শর্ট ডিউরেশন, সবসময় ক্যান্সারটা হচ্ছে শর্ট ডিউরেশন, ক্যান্সার বেশি দিন পারসিস্ট করবে না, কারণ তার আগে ক্যান্সার ছড়ায় যাবে, পেশেন্ট মারা যাবে। আর হেমোরয়েডটা অনেক দিন পুষতে পারে, ওই যে 20 বছর একজন বললো, এরকম অনেক দিন ধরে পুষতে পারে। আচ্ছা, সমস্যা সেক্ষেত্রে তাহলে আমরা যেটা জানতাম যে পাইলস থেকে ক্যান্সার আসলে বিষয়টা এরকম না, বাট পাইলস ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। ক্যান্সারের সিমটম এন্ড পাইলসের সিমটম কিছুটা কাছাকাছি, সেই ক্ষেত্রে হচ্ছে কোলোনোস্কোপি করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এক্সক্লুড করার জন্য যে কোথাও ক্যান্সার আছে কিনা, কোথাও ক্যান্সার আছে কিনা। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে আমরা সবসময় বলি যে প্রতিকারটা হচ্ছে প্রতিরোধটা হচ্ছে প্রতিকার থেকে উত্তম। তো পাইলস প্রতিরোধ করবার জন্য আপনার কি কি পরামর্শ থাকবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, প্রথম কথা, কোষ্ঠকাঠিন্য অ্যাভয়েড করতে হবে। ডায়েটারি হ্যাবিট, হেলদি ডায়েটারি হ্যাবিট, যেটা যে আপনার রেড মিট যতটা কম খাওয়া যায়, ডায়েটারি ফাইবার, ইনক্রিজ ডায়েটারি ফাইবার, অ্যাডিকুয়েট ফ্লুইড মানে ওয়াটার ইনটেক করতে হবে,
দেন হাইকমোড ইউজ করা ভালো। আর এক্সারসাইজ যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডভাইস। আর আচ্ছা। এছাড়া কারো কারো যেটা আছে যে আপনার পেরিয়ানাল হেমাটোমা, যে এক্সটার্নাল যেটা এক্সটার্নাল হেমোরয়েড, তো এই ক্ষেত্রে হঠাৎ করে এক এপিসোডে হয়ে যেতে পারে। ব্লাড ভেসেলের চাপ লেগে হঠাৎ করে পায়খানা রাস্তার পাশে সোয়েলিং হলো এবং এটা সিভিয়ার পেইনফুল কন্ডিশন, এটাও আমরা অহরহ পেয়ে থাকি। তো সেক্ষেত্রে তো আর কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট যেটা আর কি। কিন্তু ইউজুয়ালি আমাদের যদি ডায়েটারি হ্যাবিট এবং আমরা লাইফস্টাইলটা মেনটেন করতে পারি তাহলে আমাদের অর্থাৎ avoid আমাদের করা যায়। খাদ্যাভ্যাসের কিন্তু এখানে অনেক বড় একটা রোল রয়েছে। একটা খাদ্যাভ্যাসটা যদি আমরা সঠিক মতো করি, যেমনটা আপনি বলছিলেন যে আসলে খাবারের মধ্যে কিন্তু শাকসবজিটা অনেক বেশি আমাদের রাখা দরকার, কারণ শাকসবজিতে আমরা জানি রাফেজ নামের একটা উপাদান থাকে যেটা আসলে হচ্ছে কোষ্ঠকাঠিন্যকে দূর করে। তো এবার একটু জানতে চাই, অনেকে কিন্তু ঘরোয়া উপায়ে কিন্তু পাইলস দূর করার চেষ্টা করেন, তো আসলে হচ্ছে এটা বিজ্ঞানসম্মত কিনা একটু ছোট করে আপনার কাছে না, জানতে এটা চাই। টোটালি ম্যাল প্র্যাকটিস। আমাদের বাংলাদেশে যে আমাদের গাছে ব্যানার দিয়ে এই যে চিকিৎসা করা হয় গ্যারান্টি সহকারে এরকম। তো আরেকটা আমি একটু কথা বলি, যেহেতু শেষ হয়ে যাচ্ছে প্রোগ্রাম, যে পায়খানা রাস্তার কমন 4টা অসুখ আছে। একটা হচ্ছে অ্যাবসেস, ফোড়া যেটাকে বলে, পেরিয়ানাল অ্যাবসেস, তো এটা তো সিভিয়ার পেইনফুল কন্ডিশন। তারপরে অ্যানাল ফিশার, আপনি যেটা বলেন, যেটাকে বাংলায় গ্যাস বলে। আর একটা হচ্ছে এই যে হেমোরয়েড, Hemorrhoids বা piles। যেটাকে পাইলস বলে, অশ্ব সম্ভবত। আচ্ছা। আর একটা আছে ফিস্টুলা। তো ফিস্টুলা, তো এই যে জিনিসগুলো আমি এটা বলে রাখি যে যদি বলা হয় যে আমরা গ্যারান্টি সহকারে ফিস্টুলা কিওর সেটা করে কিন্তু দেবো বা একেবারেই, হেমোরয়েড, এটা আসলে উনি এই বিষয়ে কোন জানেন রকম না আর কি, একেবারে হচ্ছে এটা scientific না। বিজ্ঞানসম্মত না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।